নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। জানি তোমরা যখন ব্লগটা পাবে তখন গণেশ চতুর্থী দুদিন চলে গেছে, কারণ বড় ব্লগটা রেডি করতে প্রায় দুদিনের মতো টাইম লাগে, কারণ প্রতিটা জিনিসকে এডিটিং করে তোমাদের সামনে আনতে সত্যি সময়ের একটা ব্যাপার থাকে। আর তোমাদের একটা ছোট ব্লগ আমরা দিয়ে দিয়েছিলাম, মানে শর্টে ছেড়েছিলাম, আর তখনই বলে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে গণেশ চতুর্থীর পুরো ব্লগটা আমরা রেডি করে দেবো। সেই কথা অনুযায়ী আজকে তোমাদের গণেশ পুজোর পুরো ব্লগটা আমরা নিয়ে এসেছি। বাড়িতে পুজো মানে জানোই প্রচুর কাজ থাকে। আর যেরকম গোপাল পুজোতে বলেছিলাম যে সে যা যা খেতে ভালোবাসে তার জন্মদিনে তো সেসব করে দিতেই হবে, সেরকম গণেশও বাড়ির ছেলের মতো, তারও জন্মদিনে সেও যা যা পছন্দ করে তাকেও নানা রকম ভিন্ন পদের জিনিস রান্না করে দিতে হবে। তা সেটার জন্যই সকাল থেকে আমরা খুব ব্যস্ত। দেখো আমাদের কাজ কিন্তু শুরুও হয়ে গেছে, ভাজাভুজি চলছে, আরও অনেক রকম পদ আছে, সেইগুলোও হচ্ছে আস্তে আস্তে সব হবে, তোমরা দেখতে থাকো। রান্নার বিষয়ে তোমাদের সেরকম কোনো কিছু বলার নেই পুজোর সময়, কিন্তু এইটা একবার বলে দিই, এটা হচ্ছে ধোকা তৈরি হচ্ছে, কিন্তু আমরা রেডিমেড দোকান থেকে কিনে আনিনি। দিদিভাই একদম ছোলার ডাল পেস্ট করে ঘরে নিজেদের হাতের শেপেই আমরা রেডি করছি, করে হচ্ছে গণেশবাবুকে দেবো খেতে রান্না করে। বন্ধুরা, এই গণেশ পুজোটা কিন্তু আমিই করি। এই পুজোটা আমি প্রথমে গণেশ আমার অনেকগুলো ছিল, আর প্রথম আমি গণেশকে লাড্ডু দিয়েই পুজোটা করতাম, কিন্তু তারপর আস্তে আস্তে ভাবলাম গণেশ চতুর্থীর দিন ওদের একটু ফল প্রসাদ দিয়ে পুজো দেবো, তো সেরকমই ফল প্রসাদ দিয়ে পুজো করতাম। এবার তার বছর দুয়েক পর মনে হলো আমার গণেশ বাবা তো অনেক কিছু খেতে পছন্দ করে, যখন সব ঠাকুরের জন্য এত কিছু বানিয়ে দিতে পারি, তখন আমার এই ছেলেটার জন্য আমি কেন জিনিসপত্র বানিয়ে দেবো না, কেন বা ওকে হাতে করে বানিয়ে ভোগ দেবো না। তখন থেকেই আমি আস্তে আস্তে অনেক রকম রান্না করলাম, করে করে আমার গণেশকে ভোগ দিলাম। এইভাবেই আস্তে আস্তে গণেশ পুজোটা একটু বড় হলো। আগে কিন্তু খুব ছোট করে সিংহাসনের মধ্যেই গণেশ পুজোটা করা হতো, আর এইখানেও কিন্তু কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না আমরা। এই পুজোটা কিন্তু পুরোপুরি আমিই করি, নিজে হাতে করে ভোগ রান্না করি। অবশ্যই এই ভোগটা কিন্তু শুধু আমি একা করি তা না, এই ভোগ রান্নাতে কিন্তু আমাকে অবশ্যই নমি আর মা কিন্তু সাহায্য করে। মা নিজে হাতে করে ক্ষীরটা বানিয়ে দেয়, পায়েস বানিয়ে দেয়, নমিও অনেক কিছু করে দেয়। তো এইভাবেই আমরা সবাই মিলেমিশে কিন্তু গণেশ বাবার জন্য ভোগ তৈরি করি। আর তাছাড়া নমিত যখন প্রথম বছর আমাদের বাড়িতে এসেছিল, ও তো নিজে হাতে করে অনেক রকমের মিষ্টি বানিয়ে গণেশকে দিয়েছিল। তবে এবছর আর সেরকম মিষ্টি বানাতেও পারিনি, কারণ হচ্ছে নমি প্রথম বছর এসে বুঝতে পারছিল না ও ভোগ রান্নাতে কিভাবে আমাকে সাহায্য করবে। আসলে প্রথম এসে কোনো বাড়িতে কিভাবে কি জিনিস তৈরি হয় সেটা বোঝা কিন্তু একটা মেয়ের পক্ষে খুবই মুশকিল থাকে। তাই সেই বছরটা যেহেতু ও সেইভাবে বুঝে উঠতে পারেনি, তাই নিজের মতো করে কিন্তু ও গণেশকে ভোগ প্রসাদটা দিয়েছিল, নিজে হাতে মিষ্টি তৈরি করে। তবে এখন যেহেতু ও বুঝে গেছে
যে ভোগ রান্নাতে প্রচুর মানে সময় লাগে আর প্রচুর কাজ থাকে, তার জন্য ও কিন্তু পুরো ভোগ রান্নাতেই সাহায্যটা করে এখন। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেছো এখানে ফ্রাইড রাইস, ওখানে পায়েস, তারপরে যে বড়াটা তৈরি করছিলাম ধোকা, ওটা কিন্তু ধোকাই বলা চলে। আর এটা হচ্ছে পনির, মানে চিলি পনির। আর এটা হচ্ছে তোমার হচ্ছে আলুর দম। আর ওইদিকে ক্ষীর, এদিকে ফল, সমস্ত কিছু কিন্তু রেডি। এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা রেডি হয়ে এসে ঠাকুরের হচ্ছে তোমার যেগুলো আর যে কাজগুলো করার আছে সেগুলো হচ্ছে আমি আর দিদিভাই করছি। আর ওইদিকে মা লুচি ভাজে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তোমরা দেখো এখানে প্রচুর কিন্তু জোগাড়জান্তি করতে লাগে। এই যে দিদিভাই হচ্ছে সুপারিগুলোকে এটা লাল সুতো দিয়ে বাঁধছে, তারপরে দূর্বা ঘাসগুলোকে অনেকগুলো ভাগে তোমার ভাগ করতে হয়, করে ওটা বেঁধে তারপরে গণেশের হাতে বাঁধতে হয়। তোমরা পরপর দেখতে পাবে। আর তোমরা তো দেখেইছিলে আমি ভাজছিলাম 5 রকম ভাজা, 5 রকম ভাজাও রয়েছে। লুচি যেরকম আছে তার সঙ্গে 5 রকম ভাজাও রয়েছে। আমাদের গণেশকে কিন্তু কেরম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেননা এত সুন্দর কিউট মুখ কার না ভালো লাগে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো, তার সাজগোজ কেমন লাগলো, আর এই যে প্যান্ডেল হওয়াটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে বসে যেতে তাকে আরও কিরম রাজা রাজা মনে হচ্ছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদম কিন্তু ভুলবে না, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যাও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর তোমাদের তো দেখিয়েছিলাম, এই দেখো মার হচ্ছে লুচি ভাজছে। চলো তোমাদের আর যে কথাটা বলছিলাম, প্যান্ডেলটা কিন্তু ছোটকা তৈরি করে, সেটা তোমাদের দেখিয়েছিলাম। মানে সাজানো গোছানোর দিক থেকে, আর ওই ঠাকুরকে তোমার সুন্দরভাবে মালা কিভাবে দিতে হবে, প্যান্ডেলটা তার আগে থাকতে কিভাবে বানালে তাকে বসালে ভালো লাগবে, সেগুলো সবই মোটামুটি ছোটকাই করে। এই দেখো দিদি ভাইয়ের এগুলো হচ্ছে রেডি করা হয়ে গেছে, প্রায় হচ্ছে তোমার হাতে বাঁধতে শুরু করে দিয়েছে। তবে বন্ধুরা, নমিতা শুধু এই সিংহাসনটার কথা বললো, অবশ্য ও সিংহাসন বলেনি, ও তোমাদেরকে প্যান্ডেলই বলেছে। সারাক্ষণ শুধু প্যান্ডেল আর প্যান্ডেল বলে যাচ্ছে, আর ছোটকা সমানে রেগে যাচ্ছে। এটা প্যান্ডেল না, এটা সিংহাসন গণেশের বসার। যাই হোক, এই গণেশকেও কিন্তু ছোটকাই পছন্দ করে এনেছে। এই দায়িত্বগুলো কিন্তু ছোটকার ওপরেই থাকে, আর ওর পছন্দের ওপর কিন্তু কেউ কথা বলতে পারে না। কারণ কি জানো, কোনো ভয়তে না। কারণটা হচ্ছে যে ওর পছন্দের ওপর সবাই বিশ্বাস আছে যে ও যেটা পছন্দ করে আনবে সেই ঠাকুরটা বা সেই সাজানোটা সত্যিই সুন্দর হবে। তাই আমাদের বলার কিছু থাকে না, আমাদের ওর ওপর বিশ্বাসটা থাকে যে ও যেটা আনবে সত্যিই সুন্দর হবে। এখানে দেখতেই পাচ্ছ আমরা গণেশের পুজোর জোগাড় শুরু করে দিয়েছি। এখানে 7টা করে দুব্ব বেঁধে গণেশের হাতে বাঁধা হয়। গণেশের দুই পাশে দুখানা পান রাখা হয়, তার ওপর ঋদ্ধি আর সিদ্ধিকে রাখা হয়। তোমরা নিশ্চয়ই জানো ঋদ্ধি আর সিদ্ধিকে, সেটা নতুন করে তোমাদের বলার কিছু নেই। তবে হয়তো এই পুজোর অনেক নিয়ম আছে, কিন্তু সব নিয়ম আমি জানি না। আমি আমার ছেলেকে যেভাবে ভোগ দেওয়া হয়, যেভাবে পুজো করা হয়, সেইভাবেই পুজো করি। মানে নিয়ম কানুন সব কিছুতে তো লাগে না, সেই অনুযায়ী আমি পুজোটা করি। তোমরা কিভাবে কে পুজো কীরকমভাবে করো সেটা আমাদের কমেন্টে জানিও, তাহলে আমরাও জানতে পারবো তোমরা গণেশ পুজো কীভাবে পালন করো। তোমরা মনে হয় দেখে আমাদের ব্লগগুলো দেখে বুঝতেই পারো যে আমাদের ঘরে কোনো পুজো বাদ নেই। মানে সমস্ত রকম পুজোই আমাদের বাড়িতে হয়, আর কিছু কিছু ব্রাহ্মণ দিয়ে হয়, আর কিছু কিছু নিজেদের মতো করে হয়, কিন্তু সব পুজোই হয়। তাহলে বন্ধুরা, কী পুজো বাকি রইলো আমাদের ঘরে? দুর্গা পুজো। এটা অনেকে সাজেস্ট করেছে যে তোমাদের বাড়ি যে গেলে সব পুজোই হয়, তাহলে দুর্গা পুজোটা কেন বাদ রেখেছো, ওটাও শুরু করে ফেলো। তার মধ্যে ইতিমধ্যে দিদিভাইয়ের মনে আবার মানে ইচ্ছা জাগে মাঝে সাঝে জগদ্ধাত্রী পুজো করা। তাহলে বুঝতে পারছো, মানে আমাদের ঘরটা আস্ত কিন্তু একটা পুজো, মানে পুজো বাড়ি বলবো না মন্দির বলবো বুঝতে পারছি না, মানে তোমরা যেটা বলবে। মানে এরকম সমস্ত রকম পুজো হবে, এই মন্দিরে সমস্ত পুজো হয়, মানে এরকমভাবে ভাবতে পারো। চলো তাহলে অনেক কথা হলো, দিদিভাই এবার হচ্ছে ঘট বসাবে, এটা সেটা একটু আমরা দেখে নিই, কেন পুজোটা এবার শুরু হয়ে যাবে। ঘরটাকে আর একটু গণেশের দিকে করে দাও, সোজা গণেশের দিকে। হ্যাঁ, গণেশের দিকে।
আর একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা, আমাদের হচ্ছে গোপুর সোনা যখন পুজো হয় তখন মা হচ্ছে ক্ষীর বানিয়ে দেয়। তো সেই জিনিসটা হচ্ছে শুধু গোপালের পুজোতেই হতো, আর এই পুজোগুলোতে হচ্ছে সুজি কিন্তু হতো। কিন্তু এরা মানে গণেশ আর কার্তিক দু ভাই মিলে হচ্ছে আলোচনা করে নিজেরা ঠিক করে নিল যে আর সুজি খাবো না, আমরাও কিন্তু ক্ষীরই খাবো। সেই থেকে কয়েক বছর ধরে এদের পুজোতে সুজির বদলে ক্ষীরই করা হয়, জানো? তাহলে ভাবো। বন্ধুরা পুজো শেষ প্রায়, এইবার হচ্ছে গণেশবাবু একটু খাওয়া দাওয়াগুলো খাক, নাহলে বলবে তোমরা যদি সারাক্ষণ থাকো আমি খাবো কী করে মা, বলবে। তো জানার জন্য একটুখানি ওনাকে হচ্ছে পেজ দিই, উনি হচ্ছে খান। আর আমরাও ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে অবশ্যই থাকবে। আর আমাদের এই মন্দিরে আরও যা যা পুজো মোটামুটি হয় সেগুলো সব কিছুর ব্লগ বা ডেলি ব্লগ সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তাহলে এখনকার মতো এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ব্লগটা প্রচুর দেখবে। তাহলে টাটা।